স্বাগত চ্যানেল 24 এর স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন হেলথ ফর লাইফ অনুষ্ঠানে পাওয়ার্ড বাই টিউ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রীফ। দর্শক, আমাদের নিয়মিত আয়োজনের আজকের পর্বে আমরা আলোচনা করব শীতে প্রবীণ স্বাস্থ্যের যত্ন নিয়ে এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার সৈয়দ গোলাম মখনি মাওলা, যিনি অধ্যাপক মেডিসিন এবং সহ সম্পাদক জাতীয় প্রবীণ স্বাস্থ্য গাইডলাইন বাংলাদেশ। চলে আসবো আমাদের আমন্ত্রিত অতিথির কাছে। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ চ্যানেল 24 এবং টিম ফার্মাসিউটিক্যালসকে যে আমার মেডিসিনের নিয়মিত প্র্যাকটিসের পাশাপাশি যে প্রবীণ স্বাস্থ্যের ব্যাপারে আমার যে বিশেষ আগ্রহ সেই বিষয়টিতে কিছু কথা বলার জন্য আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আপনি তো দীর্ঘদিন মেডিসিন প্র্যাকটিস করছেন, সেই সাথে আমরা জানতে পারলাম যে আপনি প্রবীণ স্বাস্থ্য সংক্রান্ত গাইডলাইনের একজন সহ সম্পাদক। তো এই যে শীতকাল চলছে, এই শীতে প্রবীণদের কি কি ধরনের স্বাস্থ্য ঝুঁকি হওয়ার শঙ্কা রয়েছে? ধন্যবাদ। আসলে সারা বিশ্বেই প্রবীণ স্বাস্থ্য একটি স্বীকৃত একটি আলাদা ডিসিপ্লিনই, যেটা আমরা ইংরেজিতে জেরিয়াট্রিক মেডিসিন বলি। তো বাংলাদেশেও এই ব্যাপারে স্বাস্থ্যসেবা খাত এগিয়ে চলেছে অন্যান্য খাতের মতোই। তারপরও এই খাতটি এখনও একটু, আমি বলবো যে একটু পিছিয়ে আছে অন্যান্য খাতের তুলনায়। তো এই জন্য আমরা এই ব্যাপারে আমরা যারা মেডিসিন বিশেষজ্ঞ আছি তাদের অনেকেই এই ব্যাপারে একটু বিশেষভাবে কাজ করছি। স্বাস্থ্য অধিদপ্তরের সাথে যে প্রবীণ স্বাস্থ্য বিষয়ে বিশেষভাবে আমরা কাজ করি। এছাড়াও আমাদের যে শ্রদ্ধেয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অ্যাডিশনাল সেক্রেটারি অ্যাডমিন সাইদুর রহমান স্যারের নেতৃত্বে এল্ডারলি কেয়ার বাংলাদেশ নামে খুব প্রগতিশীল একটি প্রবীণ স্বাস্থ্য বিষয়ক সংগঠনের সাথেও আমি জড়িত, সেটির সদস্য। তো এইভাবে নানাভাবে আমরা চেষ্টা করছি যে প্রবীণ স্বাস্থ্যকে বা জেরিয়াট্রিক মেডিসিনকে বাংলাদেশে আরেকটু সুপ্রতিষ্ঠিত করতে, প্রবীণদের কাছে স্বাস্থ্যসেবাটি আরেকটু সহজ এবং আরও একটু অর্থবহভাবে পৌঁছে দিতে। তো তারই ধারাবাহিকতা আমি বলবো যে এই শীতে শীতে সবারই সমস্যা হয়, আমাদের সাধারণ মানুষদের সমস্যা হয়, শিশুদের সমস্যা যেমন একটু বেশি হয়, প্রবীণদের সমস্যাও একটু বেশি হয়। নিশ্চয়ই। প্রবীণ বলতে আমরা বাংলাদেশে 60 বছর বা তার ঊর্ধ্বে যারা, তাদেরকে আমরা বলে থাকি। যদিও বিদেশে আপনি জানেন যে প্রবীণদের সংখ্যা এখন বেড়ে যাচ্ছে। অনেক দেশে এটাকে 65 বছর বলা হচ্ছে, কারণ সময়ের সাথে সাথে আমাদের লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে যাচ্ছে এবং প্রবীণদের সংখ্যা কিন্তু বাংলাদেশেও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সুতরাং এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। তো আমি যেটা বলবো যে প্রবীণদের এই শীতে অবশ্যই যে শ্বাসজনিত রোগ বা ফুসফুসজনিত রোগগুলো বেশি হয়, অর্থাৎ যাদের অ্যাজমা আছে, সিওপিডি আছে, সেগুলো বেড়ে যায়। নিউমোনিয়া বা আমাদের যে বিভিন্ন জীবাণু সংক্রমণে যে ইনফেকশন হয় ফুসফুসে, সেগুলো বেড়ে যায়। এর সাথে ত্বকের অনেক শুষ্কতাজনিত সমস্যা দেখা দেয়। এছাড়া শীতকালে অনেক সময় আমাদের প্রবীণদের একটু প্রস্রাব ধরে রাখতে সমস্যা হয়, এই ধরনের সমস্যাগুলো হয়। এছাড়াও বিভিন্ন বাত ব্যথা বা বিভিন্ন গিরা ব্যথা, আমরা প্রবীণদের যেটা হয়, একটু হাড়ের শক্তি একটু কম থাকে, যেটা আমরা ডিজেনারেটিভ বোন ডিজিজ বলি, সেগুলোর কারণে একটু ব্যথা বেদনাগুলো বেড়ে যায়। এই ধরনের বিভিন্ন সমস্যাগুলো মূলত এই শীতে প্রবীণদেরকে একটু বেশি কাতর করে তোলে। নিশ্চয়ই স্যার, আমরা লক্ষ্য করছি যে শীতকালে এলেই একটু যারা বয়োজ্যেষ্ঠ বাবা মা, তাদের কাশি হবার প্রবণতা বেড়ে যায়। ঠান্ডা কাশি হাঁচি লেগেই থাকে। তো আমরা কখন বলবো হাঁচি থেকে বা কাশি থেকে এটি শ্বাসকষ্ট? ঠিক। তবে এই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে কখন আসলে আমরা বেশি সতর্ক হব। সাধারণ কাশি, একটু শ্বাসকষ্ট এরকম তো একটু হতেই পারে। তো বিশেষভাবে খেয়াল রাখতে হবে যদি জ্বর হয় বা জ্বরের মাত্রা যদি বেশি হয় এবং জ্বরটি যদি দেখা যায় 5-6 দিনের পরেও জ্বরটাকে কন্টিনিউ করছে। সাধারণ যে ভাইরাস জ্বর বা ভাইরাল সংক্রমণ, সেগুলো 4-5 দিনের মধ্যে জ্বরের পরিমাণটা কমে যায়। কিন্তু এটা যদি ব্যাকটেরিয়া জনিত হয়, যেগুলোকে আমরা নিউমোনিয়া বলি, সেগুলো সাধারণত 5-7 দিনের বেশি জ্বরটা কন্টিনিউ করবে এটি, এবং জ্বরের মাত্রা বেশি থাকবে। তার সাথে কাশিটা বেশি হবে। আপনি খেয়াল করবেন ইদানিং এই শীতে সাধারণ যে কাশি, সেটাও দেখা যাচ্ছে যে কেমন বুকের মধ্যে বসে যাচ্ছে, যেটাকে আমরা বলি যে রেসপিরেটরি স্পাজম ডাক্তারি ভাষায় তৈরি হচ্ছে, যে কাশি দিলে বুকের ভিতর ঘর ঘর শব্দ। যাদের অ্যাজমা সিওপিডি নেই তাদেরও কিন্তু এই সমস্যাটা এবার বেশি হচ্ছে। এটা হচ্ছে যে ভাইরাসের ধরনগুলো পরিবর্তন হচ্ছে এবং আমাদের মধ্যে কিছু কোভিড-19 ভাইরাসের
অন্যরকম কিছু রূপও একটু মিশে আছে আচ্ছা। আমাদের এখনকার প্রকৃতির সাথে। যদিও কোভিড-19 সেই প্রাদুর্ভাব নেই, কিন্তু সেটির কিছু ধরন তো আমাদের এনভায়রনমেন্টের সাথে আছে। এই সব কিছু মিলিয়ে এর সাথে যদি শ্বাসকষ্ট হয়, আমরা বলি যে প্রতি মিনিটে শ্বাসের সংখ্যা যদি 30-এর বেশি হয়, 30 পার মিনিট যদি ব্রেথ হয়, কাউন্টিং হয়, রেসপিরেটরি রেট হয়, এটির দিকে খেয়াল রাখতে হবে। যদি বুকের মধ্যে শো শো শব্দ হয়, যেটাকে আমরা ডাক্তার ভাষায় ভিজ বলি, যে আমার অনেকে বলে যে মুরগির বাচ্চার মতো ভিতরে শব্দ হচ্ছে, চিচি শব্দ হচ্ছে, এই বিষয়গুলো। এবং এর সাথে প্রবীণদের আরেকটি বিশেষ ক্ষেত্র দেখতে হবে যে ওনার যদি দেখা যায় যে ওনাদের স্বাভাবিক খাদ্য নেওয়ার প্রবণতা কমে গেছে, একটু উনি ড্রাউজি, দিনের বেলাও একটু ঘুম ঘুম ভাব, নির্জীব হয়ে গেছেন, যতটুকু চলাফেরা করতেন সেটুকু করতে পারছেন না, এবং কথাবার্তায় কোনো পরিবর্তন, মনে হচ্ছে যেন একটু উল্টাপাল্টা কথা বলছেন, যেটাকে আমরা ডেলিরিয়াম বলি, এগুলো হচ্ছে সতর্ক চিহ্ন। যদি কাশির সাথে অতিরিক্ত জ্বর, এই ধরনের অতিরিক্ত ক্ষুধামন্দা, একটু ওনার স্বাভাবিক ব্যবহারের পরিবর্তন, তার সাথে যদি আপনার শ্বাসের সংখ্যা প্রতি মিনিটে 30-এর বেশি হয়, তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে প্রয়োজনে হাসপাতালে ভর্তি হতে হবে। নিশ্চয়ই স্যার, হাসপাতালে ভর্তি হওয়ার পরে রিকারেন্স হবার সংখ্যা কতটুকু? মানে অনেকের দেখা যায় হাসপাতালে ভর্তি হলো, কিছুদিন থাকলো, আবার 10-15 দিন পরে আবারও একই সমস্যা। মানে কাদের ক্ষেত্রে এই ধরনের ঝুঁকিগুলো বেশি বেড়ে যায়? এইসব ক্ষেত্রে প্রথমতই হচ্ছে যারা বেশি প্রবীণ, অর্থাৎ 65 বা তার বেশি যাদের বয়স। দ্বিতীয়ত হচ্ছে যাদের কিছু কোমরবিডিটিস থাকে, যেমন প্রবীণদের ডায়াবেটিস একটা মানে কমন রোগ আমাদের মধ্যে, যাদের একটু অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে। এছাড়াও যারা একটু স্বাস্থ্য সচেতনতা কম থাকে, বা অনেক ক্ষেত্রে তো আমাদের আসলে আর্থসামাজিক ব্যবস্থার উপর প্রবীণরা তো সব ধরনের সুবিধা পান না। কারণ আসলে এখন যেটা হচ্ছে যে উচ্চবিত্ত পরিবারে যেমন আমাদের সন্তানেরা বিদেশে চলে যাচ্ছেন বিভিন্ন কাজে, পড়ালেখার জন্য, আবার কিন্তু নিম্নবিত্ত পরিবারগুলোতেও কিন্তু যেটা বাইরে কাজের জন্য কিন্তু এই আমাদের মিডল ইস্টে কিন্তু আমাদের যুবক সমাজ বা মানে এই ইয়াং গ্রুপ কিন্তু চলে যাচ্ছে, যার জন্য দেখা যাচ্ছে যে প্রবীণরা একা হয়ে যাচ্ছেন অনেক ক্ষেত্রে, এবং তারা কিন্তু দেখা যাচ্ছে যে তাদের যে ছেলে মেয়ে যারা এই সময় তাদের হেল্প করতে পারতো, তারা অনেকেই এখন কিন্তু বিদেশে নানাভাবে। তো এই যে একাকিত্ব, এইসব ক্ষেত্রে ওনারা নিজেদের যত্ন অনেক সময় নিতে পারেন না। এই ধরনের যারা প্রবীণ, একটু একা থাকেন, অন্যান্য রোগ, ডায়াবেটিস, কিডনি রোগ, উচ্চ ব্লাড প্রেশার, এগুলো যাদের থাকে, তারা দেখা যায় যে বারবার আক্রান্ত হন। তো তাদের ক্ষেত্রে অবশ্যই যত্নশীল হতে হবে, যে এইগুলোর ক্ষেত্রে অবশ্যই আমরা ঠান্ডা থেকে মানে পর্যাপ্ত পরিমাণ প্রোটেকশন নিব, গলায় মাফলার দেয়া, গলার মধ্যে একটু জড়িয়ে রাখা, একটু গরম পানি পান করা, একটু গলায় খুসখুস হলে একটু গরম লবণ দিয়ে একটু পানি দিয়ে একটু গড়গড়া করে নেওয়া, তারপর শীতের সময় একটু পায়ের যত্ন নেওয়া, মাঝে মাঝে হালকা কুসুম গরম পানিতে একটু পা ডুবিয়ে রাখা। এর পাশাপাশি ভ্যাকসিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর প্রবীণদের যারা, বিশেষ করে আমরা বলি যারা 50-এর উপরে বয়স, যাদের একটু বারবার ফুসফুসে সংক্রমণ হয়, তারা যেন প্রতি বছর ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা নেন, প্রতি 5 বছরে যেন নিউমোকক্কাল ভ্যাকসিনটা নেন। এখন কিন্তু আমাদের সরকারের বিভিন্ন, যেটাকে আমরা বলি নন কমিউনিকেবল ডিজিজ তো আছে, এগুলো নন কমিউনিকেবল ডিজিজ সেন্টারও কিন্তু আমাদের উপজেলা পর্যায়ে হচ্ছে, করা হয়েছে। ভ্যাকসিনগুলো হ্যাঁ আস্তে আস্তে যাবে, এখন হয়তো সবকিছু যায়নি, কিন্তু আমরা বর্তমান সরকারের প্রচেষ্টার মাধ্যমে এখন কিন্তু উপজেলা পর্যায়েও অনেক সেবা আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আছে, এবং বিভিন্ন রকমের যে উচ্চ রক্তচাপের ঔষধ কিন্তু বিনা পয়সায় দেয়া হচ্ছে, এনসিডি কর্নার আছে। তো এই সুবিধাগুলো যেন আমাদের প্রবীণরা গ্রহণ করতে পারেন, সেই জন্য আমাদেরকে আরেকটু অগ্রগতি হয়ে তাদের জন্য কিছু সুবিধাজনক পরিবেশ তৈরি করে নিতে হবে। নিশ্চয়ই, এই ক্ষেত্রে আমরা যদি একটু সচেতন হতে পারি, বা এই ধরনের বয়োজ্যেষ্ঠ বাবা মার প্রতি একটু যদি আমরা সহানুভূতিশীল হই, তাহলে হয়তো জটিলতার পরিমাণ খানিকটা কমে আসবে। অবশ্যই, কারণ অবশ্যই প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো ওনাদের এই ক্ষেত্রে এইসব একটু গরম খাবার, গরম পানীয়, পর্যাপ্ত পরিমাণ শীত বস্ত্র, এবং এর পাশাপাশি একটু এক্সারসাইজ, ওনারা যেন প্রতিদিন অন্তত সপ্তাহে 4 দিন গায়ে একটু রোদ লাগিয়ে 20 থেকে 30 মিনিট একটু হাঁটেন,
যদি ওনার বার্ধক্যজনিত দুর্বলতা থাকে, ব্যথা থাকে, প্রয়োজনে লাঠি নেবেন, প্রয়োজনে অন্যান্য যে ডিভাইস আছে সেগুলোর সহযোগিতা নিয়ে বা কারো হাতটি ধরে কারো কাঁধে একটু ভর দিয়ে ওনারা যেন কিছুক্ষণ হলেও একটু হাঁটেন, যেন মোবাইল থাকেন, এক্সারসাইজটাও জরুরি, বা বসে বসেও একটু হাত পা নাড়িয়ে যেন ওনারা একটু ব্যায়াম করেন। আর সেই সাথে সুষম খাদ্য, পর্যাপ্ত পরিমাণ পানি, এগুলো তো অবশ্যই প্রয়োজন। শ্বাসকষ্ট কোন কোন ধরনের ব্যাধিগুলোর অন্যতম উপসর্গ একটু জানতে চাই। যে অ্যাজমা তো আমাদের দেশের প্রেক্ষাপটে খুব প্রচলিত একটি জটিলতা। অ্যাজমা হলে আসলে কি কি ধরনের সতর্কতা গ্রহণ করা জরুরি? অবশ্যই প্রথমত এই যে শীতকালটা তো আমাদের বিশেষভাবে এই যে অ্যাজমা বা এই ধরনের শ্বাসকষ্ট রোগগুলো বেড়ে যায়, এর দুটো কারণ। মূলত একটা হচ্ছে শীত আবহাওয়া, আর পাশাপাশি এই সময় বৃষ্টি হয় না, যার ফলে ড্রাই সিজন, ধুলোবালি অনেক বেড়ে যায়। এবং আমাদের বর্তমানে তো আসলে নানা রকমের উন্নয়নমূলক কর্মকাণ্ড হচ্ছে, সবসময় ধুলোবালির এই জিনিসগুলো অনেক বেশি সব জায়গায়। তো এই যে ধুলোবালি থেকে দূরে থাকা, অর্থাৎ একটু মাস্ক ব্যবহার করা, শীতের পর্যাপ্ত পরিমাণ নিজেকে শীত থেকে একটু দূরে রাখা, এই জিনিসগুলো। এবং অল্প একটু উপসর্গ দেখা দিলেই, অর্থাৎ একটু কাশি দেখা দিলে, একটু জ্বর ভাব দেখা দিলে সাথে সাথে আমাদের যে ঔষধগুলো, কারণ একজন অ্যাজমা রোগী উনি জানেন যে নিয়মিত ওনাকে কি ওষুধগুলো নিতে হয়। বিশেষ করে আমরা গুরুত্ব দেব ইনহেলারের প্রতি। উনি যেন ইনহেলারগুলো অবশ্যই ওনারা জানেন, সেই ইনহেলারগুলো যেন ওনারা নিয়মিত ব্যবহার করেন। এবং দু একটি ঔষধ যেগুলো আপনি জানেন যে অ্যান্টিহিস্টামিন, মন্টিলিউকাস গ্রুপের ওষুধ আমরা দিয়ে থাকি, সেই ওষুধগুলো যেন সেবন করেন এবং ইনহেলারগুলো নিয়মিত নেন। যারা অবশ্যই ধূমপান সর্বতোভাবে বর্জনীয়, ধূমপান থেকে অবশ্যই ধূমপান ত্যাগ করতে হবে যদি কেউ সেরকম থাকেন। আর এর পাশাপাশি সুষম খাবার, পুষ্টিকর খাবার এবং একটু রোদে বসা, এই সব কিছুই অ্যাজমা থেকে দূরে থাকার জন্য সহায়ক। তো স্যার, এই যে কথা বলছি আমরা যে ইনহেলার ব্যবহার করা, ইনহেলারের প্রতি কিন্তু অনেকেই একটু মানে বিতর্কিত ব্যাপারটা। অনেকে ভাবেন যে ইনহেলার ব্যবহার করলে সেটা সারা জীবন কন্টিনিউ করতে হবে। চমৎকার একটি কথা বললেন যে আসলেই যেটা আমাদের মনে হয় যেন ওই যে হাই প্রেশারের, ব্লাড প্রেশারের ওষুধ খেলে মনে হয় যেন সারা জীবন খেতে হবে, বা এই ধরনের। হ্যাঁ, অনেক রোগ আছে যেগুলো দীর্ঘদিন ওষুধ আপনাকে খেতেই হবে। তো ইনহেলারের ব্যাপারটা আসলে এটা হচ্ছে নির্ভর করে। আপনি জানেন যে যারা অ্যাজমা রোগী তাদের হচ্ছে তারা মাঝখানে একদম কিন্তু উপসর্গবিহীন থাকেন, তাদের অ্যাটাক থাকে না, শ্বাসকষ্ট থাকে না। তো অ্যাজমা রোগটা এপিসোডিক। তো সুতরাং যে সময় ওনার শ্বাসকষ্ট থাকবে না, উনি ভালো থাকবেন, সেই সময় তো ওনার ইনহেলারের প্রয়োজন নেই। তবে উনি যদি প্রয়োজন মতো ইনহেলার ঠিক মতো নেন তাহলে উনি ভালো থাকবেন আরও। আর সিওপিডি সেটা আপনি জানেন যে এটা পারসিস্টেন্ট, একটু কনস্ট্যান্ট, তাদের একটু দীর্ঘমেয়াদী এই ধরনের ইনহেলারগুলো ব্যবহার করতে হয়। তো আমি যেটা বারবার আমার প্রবীণ জনগোষ্ঠীর প্রতি জানাবো সেটা হচ্ছে যে আপনাকে যে ওষুধ ব্যবহার করতে হবে সেটা করুন, এবং যে সময় আপনার ডাক্তার বলবে আপনি ভালো থাকবেন সেই সময় ব্যবহার করবেন না। এবং অবশ্যই আপনি যদি ডাক্তারের পরামর্শে নিয়মিত ওষুধ, ইনহেলার এগুলো ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনি দীর্ঘ সময় ভালো থাকবেন। দীর্ঘ সময় ওষুধ না নিলেও আপনার চলবে। সুতরাং ওষুধ নেওয়াটা অবশ্যই উপকারী। তো স্যার, এই যে ইনহেলার ব্যবহার করার তো একটি সুনির্দিষ্ট নিয়ম রয়েছে, অনেকে সেটা প্রপারলি ইউটিলাইজ করতে পারেন না। আবার কাদের ক্ষেত্রে আপনারা নেবুলাইজ ইউজ করার পরামর্শ দিয়ে থাকেন একটু জানতে চাই। আচ্ছা, প্রথমত হচ্ছে যে আমরা আসলে যেটা আমরা বলি বিশেষভাবে সবার জন্যই প্রযোজ্য, প্রবীণদের জন্য আরও বেশি প্রযোজ্য, আমরা যে অ্যারো চেম্বার বা রেসপো চেম্বার সেটা আপনারা ব্যবহার করবেন। যে ইনহেলারের সাথে একটা আলাদা যে প্লাস্টিকের পাইপ থাকে সেটি আপনার চিকিৎসক বা যেই ফার্মেসি থেকে আপনি নিচ্ছেন তারা ওটা শিখিয়ে দেবে। ওটা অবশ্যই স্পেসারটা আপনি ব্যবহার করবেন। আর নেবুলাইজার মূলত আসলে যদি আপনার অ্যাজমার অ্যাটাক বা সিওপিডির এক্সাজারবেশনটা অতিরিক্ত হয়ে যায়, যখন রোগীর পক্ষে একটি সম্পূর্ণ বাক্য উচ্চারণ করা সম্ভব হয় না, এতটাই শ্বাসকষ্ট, ওই সময় আসলে ওই ডিভাইসগুলো থেকে টেনে নেওয়ার শক্তি ওনার ওরকমভাবে কমে যায়, থাকে না, সেই সময় আসলে নেবুলাইজার ডিভাইস। তবে আগেভাগেই নেবুলাইজার ডিভাইস ব্যবহার করার দরকার অতটা নেই। আপনি যেহেতু প্রবীণ স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন কাজ করছেন এবং এটির প্রতি আপনার ইন্টারেস্ট অনেক বেশি, তো আমি একটু জানবো শেষ পর্যায়ে যে প্রবীণদের স্বাস্থ্য নিয়ে আমাদের উন্নয়নের আর কি কি ধরনের আপনি পদক্ষেপ গ্রহণ করার পরামর্শ দেবেন? ধন্যবাদ। আসলে এই বিষয়ে মাননীয় সরকার অত্যন্ত গভীরভাবে চিন্তা করছেন এবং বিভিন্ন হাসপাতালে কিন্তু জেরিয়াট্রিক ইউনিট বা জেরিয়াট্রিক একটা আলাদা ওয়ার্ড
এই প্রবীণদের জন্য তৈরি করা হচ্ছে। এছাড়া আমাদের আউটডোর বা বহির্বিভাগে প্রবীণদের একটি আলাদা লাইন, যাতে তাদের বেশি অপেক্ষা করতে না হয়, কীভাবে স্বাস্থ্যসেবাটাকে একটু সহজ করে দেয়া যায়, এই বহির্বিভাগে এই ধরনের প্রবীণদের জন্য একটু আলাদা একটু ব্যবস্থা, এই জিনিসগুলোর প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রবীণদের একটি আলাদা কর্নার, যেখানে শুধু প্রবীণরা সরাসরি গিয়ে সেখানে চিকিৎসা নেবেন, এই ধরনের চিন্তাভাবনা হচ্ছে। আমি যেটা বললাম, ইতিমধ্যে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে, আমাদের নন কমিউনিকেবল ডিজিজের তত্ত্বাবধানে জাতীয় মানে ন্যাশনাল জেরিয়াট্রিক মেডিসিন গাইডলাইন বা প্রবীণ স্বাস্থ্য গাইডলাইন ইতিমধ্যে প্রণীত হয়েছে। তো শ্রদ্ধেয় অধ্যাপক কাজী তারিকুল ইসলামের সাথে আমিও সেখানে কাজ করার সুযোগ পেয়েছি। সেই গাইডলাইনটি আমরা চাবো যে যেন একদম উপজেলা পর্যায়ে আমাদের সমস্ত ডাক্তারদের কাছে চলে যায়, কারণ ওই গাইডলাইনটি করাই হয়েছে যেন একজন প্রাথমিক চিকিৎসক ওটিকে ফলো করে প্রাথমিক একটি চিকিৎসা, একটি সুচিকিৎসা যেন আমাদের প্রবীণদেরকে দিতে পারেন। বড় হাসপাতালে জটিল রোগে আক্রান্তদেরকে ট্রান্সফার বা রেফার করার আগে যেন আমাদের গ্রাম পর্যায়ে, উপজেলা পর্যায়েই যেন একটি ভালো চিকিৎসা হয়ে যায়, এই গাইডলাইনটি সেই দিক নির্দেশনাই দেবে। এছাড়া আমাদের বাংলাদেশে সরকারের পাশাপাশি সহযোগী হিসেবে অনেক এনজিও, অনেক ফাউন্ডেশন এই প্রবীণ স্বাস্থ্য নিয়ে কিন্তু কাজ করছে, যার মধ্যে আমি বললাম যে এল্ডারলি কেয়ার বাংলাদেশের সাথে আমি জড়িত। যেমন অলরেডি এল্ডারলি কেয়ার বাংলাদেশের তরফ থেকে আমাদের উত্তরবঙ্গের নাটোরে, খুবজিপুরে একটি প্রবীণ স্বাস্থ্য হাসপাতাল তৈরি করা হয়েছে, এবং আরও অন্যান্য, যেমন আমাদের আগামীকাল টেকনাফে প্রবীণ স্বাস্থ্যের উপর একটি হেলথ ক্যাম্প হচ্ছে একদম দূরবর্তী সেন্ট মার্টিন দ্বীপে। তো সেখানে আমাদের চিকিৎসকরা যাবেন, ফ্রি ওষুধ দেওয়া হবে। এরকমভাবে এল্ডারলি কেয়ার বাংলাদেশ অনেক কাজ করছে। আমরা যদি প্রবীণ স্বাস্থ্য নিয়ে একটু কনসার্ন হই, আশা করি আমাদের বৃদ্ধ বা বয়োজ্যেষ্ঠ যে সমস্ত বাবা মা আছে তাদের অনেক বেশি সুস্বাস্থ্য নিয়ে তারা বাকি জীবনটা কাটাতে পারবে। স্যার, আপনার আলোচনার একদম শেষ প্রান্তে অবশ্যই, এবং সবশেষে আমি আমার ধন্যবাদ জানাবো আপনাকে, দর্শকদেরকে, এবং আহ্বান জানাবো আমরা যেন প্রবীণদের প্রতি, আমাদের বাপ মা, আমাদের চাচা চাচি, ওনাদের প্রতি আমরা যেন সহানুভূতিশীল হই, তাদের দিকে আমরা যেন সহযোগিতা এবং ভালোবাসার হাতটা বাড়িয়ে দিই। ধন্যবাদ স্যার। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে ঠিক একই সময়ে নতুন কোন আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।